আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেলের বিষয় কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং তৃতীয় অধ্যায়ের প্রথম ক্লাস। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এদের থেকে প্রতি বছর বি পার্ট এবং সি পার্টে 2 সেট প্রশ্ন আসে। এই অধ্যায়টি হল কর্পোরেট ট্যাক্স কনসিকুয়েন্স, কর্পোরেট করের ফলাফলসমূহ। এই অধ্যায়ের মূল আলোচ্য বিষয় হল আয়করের দৃষ্টিকোণ থেকে বিভিন্ন বিনিয়োগের উপরে বিশেষ কর সুবিধা সম্পর্কে আলোচনা করা। এদের অঙ্কগুলি সহজভাবে শেখানোর উদ্দেশ্যে ইজি প্লাস হ্যান্ডবুকটিতে আমি সিলেবাস অনুযায়ী মাত্র 9টি ফরম্যাটে ভাগ করে দিয়েছি। একজন শিক্ষার্থী যদি এই 9টি ফরম্যাটে মাত্র 9টি অঙ্ক ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে আশা করি ইনশাল্লাহ এই অধ্যায়ের কোনো অঙ্ক আর জটিল থাকবে না। তাহলে আসুন প্রথমে আমরা ফরম্যাট 9টি দেখে আসি। ফরম্যাট নাম্বার 1 লিভারেজ, ফরম্যাট নাম্বার 2 ইপিএস, ফরম্যাট নাম্বার 3 লিভারেজ ফার্ম, ফরম্যাট নাম্বার 4 কর্পোরেট প্লাস পার্সোনাল ট্যাক্স, ফরম্যাট নাম্বার 5 ইন্টারেস্ট ট্যাক্স শেল্ড, ফরম্যাট নাম্বার 6 শেয়ার রিপারচেস, ফরম্যাট নাম্বার 7 ভ্যাট, ফরম্যাট নাম্বার 8 এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট, ফরম্যাট নাম্বার 9 কোম্পানি ট্যাক্স অ্যাকাউন্ট। শিক্ষার্থীগণ, এই অধ্যায়ের এই মূল আলোচ্য বিষয় হলো এই 9 ধরনের অঙ্ক আছে এই অধ্যায়ে। আজকের ক্লাসে আমরা এখান থেকে 1 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো ভালোভাবে শিখে নেব। শিক্ষার্থীগণ, এবার আসুন আমরা এক নজরে ফরম্যাট অনুযায়ী সূত্রগুলো দেখে আসি। 1 নম্বর ফরম্যাট হলো লিভারেজ। লিভারেজ হলো 3টি। একটা হলো ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ, ডিগ্রি অফ টোটাল লিভারেজ অথবা কম্বাইন্ড লিভারেজ। আরেকটি হলো ব্রেক ইভেন সেল। এই মোট 4টি রিকোয়ারমেন্ট হবে আমাদের 1 নম্বর ফরম্যাট থেকে। সূত্রগুলো আমরা একটু দেখি। ডিগ্রি অফ অপারেটিং লিভারেজকে সংক্ষেপে বলা হয় ডোল, DOL। সূত্র হলো কন্ট্রিবিউশন বাই ইবিআইটি অথবা সেল প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট ডিভাইডেড বাই সেল প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট মাইনাস ফিক্সড কস্ট। এবার আসুন DFL। DFL এর সূত্র হলো ইবিআইটি ডিভাইডেড বাই ইবিটি অথবা যখন প্রিফারেড শেয়ার থাকে প্রশ্নপত্রে তখন সূত্র চেঞ্জ হয় ইবিআইটি ডিভাইড বাই ইবিটি মাইনাস প্রিফারেড ডিভিডেন্ড ডিভাইড বাই 1 মাইনাস ট্যাক্স রেট, অথবা উপরে সেল প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট ডিভাইড মাইনাস ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সেল প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট মাইনাস ফিক্সড কস্ট মাইনাস ইন্টারেস্ট। সেক্ষেত্রে এবার আসুন ডিটিএল। ডিটিএল এর সূত্র হলো উপরে ডোল এবং ডিএফএল এর যে মান বের হবে এই দুইটি মান গুণ করতে হবে, অর্থাৎ ডোল ইন্টু ডিএফএল অবলিক, অথবা এই সূত্র ব্যবহার করা যায় সেল প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট ডিভাইড বাই সেল প্রাইস মাইনাস ভেরিয়েবল মাইনাস ফিক্সড কস্ট মাইনাস ইন্টারেস্ট। সেক্ষেত্রে এবার আসুন ব্রেক ইভেন। ব্রেক ইভেন সূত্র হলো ফিক্সড কস্ট ডিভাইড বাই সেল প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট অর্থাৎ কন্ট্রিবিউশন পার ইউনিট। এই ছিল 1 নম্বর ফরম্যাটের 4টি সূত্র। এবার আসুন 2 নম্বর ফরম্যাট। 2 নম্বর ফরম্যাটের অঙ্কগুলিও সূত্রের মাধ্যমে করতে হয়। তার জন্য প্রথমে আমাদের একটা ইনকাম স্টেটমেন্ট চার্ট দরকার। এই চার্ট সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। তো এখানে একটা তালিকা দিয়েছি। তালিকাটি বলা হয়েছে প্রথমে সেল মাইনাস ভেরিয়েবল কস্ট, বাদ দিলে আসবে কন্ট্রিবিউশন। এবার কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট মাইনাস করলে থাকবে ইবিআইটি। ইবিআইটি থেকে প্রথমে ইন্টারেস্ট বাদ দিতে হবে, তাহলে অবশিষ্ট থাকবে ইবিটি। ইবিটি মানে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। ইবিআইটি এখানে হচ্ছে ইবিটি আছে আর্নিং বিফোর ট্যাক্স, আর ইবিআইটি হলো আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। তাহলে আসুন আর্নিং বিফোর ট্যাক্স এখান থেকে আমাদের বাদ দিতে হবে অনলি ফর ট্যাক্স। ট্যাক্স বাদ দিলে আর্নিং আফটার ট্যাক্স হয়ে যাবে ইএটি। ইএটির পরে আমাদের বাদ দিতে হবে প্রিফারেড ডিভিডেন্ড, অগ্রাধিকার লভ্যাংশ। এটা বাদ দেওয়ার পরে যে ফলাফল আসবে তার নাম হবে EACS অর্থাৎ আর্নিং অ্যাভেলেবল ফর কমন স্টক শেয়ার। EACS আর্নিং অ্যাভেলেবল ফর কমন স্টক শেয়ার। EACS কে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করলে বের হবে EPS আর্নিং পার শেয়ার। এটা হলো 2 নম্বর ফরম্যাটের সহগ। আর এখান থেকে আমাদের আরও 3টে বা 4টে রিকোয়ারমেন্ট আসতে পারে। সেটা হলো সরাসরি যদি বলা হয় ইপিএস বের করতে হবে, তাহলে ইএটিকে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করবেন, বা ইএসিএসকে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করলে ইপিএস বের হবে। সেক্ষেত্রে ইএটি কখন আর ইএসিএস কখন ভাগ করতে হয়? যখন প্রশ্নপত্রে প্রিফারেড শেয়ার থাকবে তখন প্রিফারেড শেয়ার
ডিভিডেন্ড লভ্যাংশটা মাইনাস করার পরে ইএসিএস বের হয়। আর যদি প্রিফার্ড শেয়ার বা প্রিফার্ড ডিভিডেন্ড না থাকে তাহলে ইএটিকেই নাম্বার অফ শেয়ার দ্বারা সরাসরি ভাগ করতে হয়। প্রিফার্ড শেয়ার সবসময় আসে না, মাঝে মাঝে দেখা যায় কিছু কিছু পরিস্থিতি থাকে আর মাঝে মাঝে থাকে না। এই জন্য ইএটিকে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করলে ইপিএস হয়, আর যদি প্রিফার্ড থাকে তখন ইএসিএসকে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করতে হয়। কস্ট অফ ইকুইটি, এটা সূত্র হলো ইএসিএস ডিভাইডেড বাই শেয়ার ক্যাপিটাল ইন্টু 100। রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এটা সূত্র হলো ইবিআইটি ডিভাইডেড বাই টোটাল ক্যাপিটাল। টোটাল ক্যাপিটাল দ্বারা ইবিআইটিকে ভাগ করলে রিটার্ন অন ইনভেস্টমেন্ট পাওয়া যায়। 4 নম্বর সূত্র হলো ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি। ইনডিফারেন্স পয়েন্ট, দেয়ার আর নো ডিফারেন্স, যে এমন একটা ইবিআইটি আমাদের বের করতে হবে যে ইবিআইটি দ্বারা ইপিএস তৈরি করলে দুইটা ইপিএসের মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না, এটাকে বলা হবে ইনডিফারেন্স অফ ইবিআইটি। সূত্রটা খুবই সহজ। দেখুন, প্রথমে আমরা ধরে নিলাম যে ইবিআইটি হলো এক্স, তাহলে এক্স মাইনাস ইন্টারেস্ট ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট মাইনাস প্রিফার্ড ডিভিডেন্ড ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার সোর্স নাম্বার 1 সমান সমান একই সূত্র ডাইনে পাশে এক্স হলো এখানে ইবিআইটি, তাহলে ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট ব্র্যাকেট ক্লোজ মাইনাস প্রিফার্ড ডিভিডেন্ড ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার সোর্স নাম্বার 2। অর্থাৎ 1 এবং 2 এর মধ্যে আমরা ইনডিফারেন্স ইবিআইটি বের করব, এমন একটা ইবিআইটি যে ইবিআইটি দ্বারা ইপিএস তৈরি করার পরে দুইটা ইপিএসের কোনো পার্থক্য থাকবে না। আশা করি বুঝতে পারছেন। এগুলি গাণিতিক সমস্যা যখন সমাধান করব তখন আরও বেশি বুঝতে পারবেন। এবার আসুন 3 নম্বর ফরম্যাটের লিবারেট ফার্মের কিছু সূত্র। সেক্ষেত্রে এখানে আমাদের মোট রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে 9টি। তো এই ফরম্যাট থেকে 9টি রিকোয়ারমেন্ট আসতে পারে, প্রত্যেকটি রিকোয়ারমেন্টের আলাদা আলাদাভাবে সূত্র দেওয়া হয়েছে। এগুলি আমরা ফরম্যাট যখন 3 আলোচনা করব তখন এই সম্পর্কে আরও বিস্তারিত জানাবো। এরপরে 4 নম্বর এবং 5 নম্বর এই দুইটা সূত্র লাগবে না, এটা ছকের মাধ্যমে করতে হবে। এবং 6 নম্বরে 3টে সূত্র আছে 6 নম্বর ফরম্যাট, আর 7 নম্বর 8 নম্বর 9 নম্বর এগুলিও সূত্রের প্রয়োজন হয় না। সেক্ষেত্রে এবার আসুন আমরা 1 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো দেখে আসি। সেক্ষেত্রে 1 নম্বর ফরম্যাটের নাম হলো লিবারেট ফার্ম। এখান থেকে আমরা প্রথমেই বলেছি যে 4টি রিকোয়ারমেন্ট হতে পারে, আর 4টি রিকোয়ারমেন্ট হলো ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ, যাকে সংক্ষেপে বলা হয় ডোল, আর ডিগ্রি অফ ফিনান্সিয়াল লেভারেজ ডিএফএল, ডিগ্রি অফ কম্বাইন্ড অথবা টোটাল লেভারেজ যাকে বলা হয় ডিটিএল অথবা ডিসিএল, আর ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট। সেক্ষেত্রে এবার আসুন আমরা সূত্রগুলো একবার দেখেছি, এবার অঙ্ক শুরু করি। এমকে জামান সিরিজের বইতে আমি এখানে খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলি সাজিয়ে দিয়েছি। এখান থেকে আমরা আজকের ক্লাসে 2টা অথবা 3টা অঙ্ক সমাধান করব। বাকি অঙ্কগুলো আপনারা নিজেরাই প্র্যাকটিস করবেন, কারণ অঙ্কগুলি সব একই রকম। তো প্রথমে আমরা 2টা বা 3টা অঙ্ক এখানে শিখে নিলে বাকিগুলো আপনারা এখান থেকে প্র্যাকটিস করবেন। যখন এই ভিডিওটি দেখবেন তখন আপনি আমার লেখা হ্যান্ডনোটটি বের করে এই অঙ্কগুলি মিলিয়ে নেবেন। আর মনে করবেন এখন ক্লাস হচ্ছে, সুতরাং আপনি ভিডিওটি শুনবেন এবং পাশাপাশি অঙ্ক করতে থাকবেন, তাহলে দেখবেন আপনার খুব দ্রুত এই অধ্যায়টি আয়ত্তে চলে আসবে ইনশাল্লাহ। তাহলে আসুন প্রথমে আমরা 1 থেকে শুরু করি। 1 নম্বর প্রবলেম, অঙ্কটি কি বলা হয়েছে দেখি আমরা। অঙ্কটি বলা হচ্ছে আরএফএল কোম্পানি ম্যানুফ্যাকচার স্কার্টস, দ্য কোম্পানি ইনকাম স্টেটমেন্ট ফর 2018 ইজ অ্যাজ ফলো। নিচে দেওয়া হলো কোম্পানি একটা ইনকাম স্টেটমেন্ট দেওয়া হয়েছে ইনকমপ্লিট অবস্থায়। প্রথম বলা হয়েছে সেল 10,000 ইউনিট, 10,000 ইউনিট 50 টাকা গুণ করলে আসে 5 লাখ টাকা, লেস ভেরিয়েবল কস্ট 10,000 ইউনিট, ভেরিয়েবল কস্ট 20 টাকা করে পার ইউনিট, গুণ করলে আসে 2 লাখ। 5 থেকে 2 লাখ টাকা মাইনাস করলে কন্ট্রিবিউশন থাকে 3 লাখ, কিন্তু কন্ট্রিবিউশনটা এখানে দেওয়া নেই। যদি ইনকমপ্লিট অবস্থায় ইনকাম স্টেটমেন্ট দেওয়া থাকে তাহলে আমাদেরকে প্রথমে একটা ওয়ার্কিং করে ইনকাম স্টেটমেন্ট তৈরি করে নিতে হবে, তারপরে যে আমাদের রিকোয়ারমেন্টের অ্যান্সার দিতে হবে, কারণ 4টি রিকোয়ারমেন্টের অ্যান্সার দিতে গেলে অবশ্যই ইনকাম স্টেটমেন্ট প্রয়োজন হবে। পরের লাইন বলা আছে ফিক্সড কস্ট 1.5 লাখ টাকা, মাইনাস করার পরে ইবিআইটি থাকে 1.5 লাখ টাকা। এরপর লেস ইন্টারেস্ট 60,000 টাকা, বাদ দেওয়ার পরে ইবিটি থাকে 90,000, অর্থাৎ 1.5 লাখ থেকে 60,000 বাদ দিলে 90,000 টাকা থাকে। 90,000 উপরে 40% ট্যাক্স, গুণ করলে আসে 4 লাখ 36,000 টাকা, বাদ দেওয়ার পরে ইএটি আর্নিং আফটার ট্যাক্স হয় 54,000 টাকা।
এখানে কোনো নাম্বার অফ শেয়ার দেওয়া নেই, প্রিফারেড ডিভিডেন্ড দেওয়া নেই। তাহলে আসুন আমাদের রিকোয়ারমেন্টে চাওয়া হচ্ছে গিভেন দিস ইনকাম স্টেটমেন্ট কম্পিউট দ্য ফলোয়িং ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, যাকে সংক্ষেপে বলা হয় ডোল, ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ, ডিগ্রি অফ কম্বাইন্ড লিভারেজ এবং ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট। সেক্ষেত্রে এবার আসুন আমরা রিকোয়ারমেন্ট তৈরি করার আগেই ইনকাম স্টেটমেন্টটা ফুল কমপ্লিট করে ফেলি। প্রথমে লিখলাম সেল 5 লাখ টাকা, লেস ভেরিয়েবল কস্ট 2 লাখ টাকা, মাইনাস করলে কন্ট্রিবিউশন 3 লাখ টাকা, ফিক্সড করে দেওয়া ছিল 1.5 লাখ টাকা, 3 লাখ থেকে 1.5 লাখ মাইনাস করলে ইবিআইটি থাকে 1.5 লাখ টাকা, ইন্টারেস্ট 60,000 টাকা বাদ দেওয়ার পরে অবশিষ্ট থাকে ইবিটি 90,000 টাকা, 90,000 উপরে ট্যাক্স 36,000 মাইনাস করার পরে ইআইটি হলো 54,000 টাকা। এবার আসুন রিকোয়ারমেন্ট অন ক্যালকুলেশন অফ ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ ডোল। উই নো দ্যাট, আমরা জানি ডোলের সূত্র হলো কন্ট্রিবিউশন বাই ইবিআইটি। কন্ট্রিবিউশন 3 লাখ টাকা, দেখুন কন্ট্রিবিউশন আমাদের এই ছকের ভিতরে 3 লাখ টাকা, এটাকে ভাগ করব ইবিআইটি দ্বারা, ইবিআইটি 1.5 লাখ টাকা, 3 লাখকে 1.5 লাখ দ্বারা ভাগ করলে আসে 2 টাইমস। সেক্ষেত্রে দেখুন লিভারেজের এই তিনটি অ্যান্সার লেখার সময় আমাদের টাইমস লিখতে হবে, যে কন্ট্রিবিউশন হলো ইবিআইটির দ্বিগুণ, এখানে 2 গুণ, এজন্য আমরা লিখেছি 2 টাইমস। 2 নম্বর রিকোয়ারমেন্টে বলা হয়েছিল ক্যালকুলেশন অফ ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ। ফিনান্সিয়াল লিভারেজে আমরা সূত্র দিয়েছিলাম 2টি, যখন প্রিফার্ড শেয়ার থাকে প্রশ্নপত্রে তখন একটি সূত্র ইউজ করতে হয়, আর প্রিফার্ড ডিভিডেন্ড বা প্রিফার্ড শেয়ার না থাকলে তখন নর্মাল সূত্রটা ইউজ করতে হয়। যেমন এখানে প্রিফার্ড ছিল না, এই জন্য সূত্র হলো ইবিআইটি ডিভাইড বাই ইবিটি। ইবিআইটি আমাদের প্রসেস ছিল 1.5 লাখ টাকা আর ইবিটি ছিল 90,000 টাকা। 1.5 লাখকে 90 দ্বারা ভাগ করলে আসে 1.67 টাইমস, এটাই অ্যান্সার। ডিগ্রি অফ কম্বাইন্ড লিভারেজ সূত্র হলো ডোল ইন্টু ডিএফএল। তাহলে ডিগ্রি অফ অপারেটিং লিভারেজের মান আসছে আমাদের 2 টাইমস আর ডিএফএল এর মান আসছে 1.67 টাইমস। এই দুইটি মান বসিয়ে গুণ করলে আসে 3.34 টাইমস, এটাই অ্যান্সার। লাস্ট প্রশ্নটা হয়েছিল ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট। আমরা জানি ব্রেক ইভেনের সূত্র হলো ফিক্সড কস্ট ডিভাইড বাই সেল প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট। ফিক্সড কস্ট আমাদের এই তালিকায় ছিল 1.5 লক্ষ টাকা, আর সেল প্রাইস ছিল 50 টাকা এবং ভেরিয়েবল কস্ট ছিল 20 টাকা। 1,50,000কে ভাগ করবো আমরা, 50 থেকে 20 বাদ দেওয়ার পরে 30, এই 30 দ্বারা ভাগ করলে 5 3 150, অর্থাৎ এখানে 5,000 ইউনিটস, এটাই অ্যান্সার। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। সেক্ষেত্রে এই ছিল আমাদের লিভারেজের অঙ্ক। তো এই ধরনের অঙ্ক যদি আরও অনেকগুলো থাকে তাহলে অবশ্যই আপনারা সেগুলো অ্যান্সার করতে পারবেন, নিচেই সেগুলো দেওয়া হয়েছে। এবার আসুন আরেকটা অঙ্ক দেখি আমরা। 2 নম্বর অঙ্কটি বলা হচ্ছে এ কোম্পানি রিসেন্টলি সোল্ড 10,000 ইউনিট অ্যাট এ 7 টাকা 50 পয়সা পার ইউনিট। 7.5 টাকা আরে 10,000 ইউনিট বর্তমানে বিক্রি হচ্ছে। অ্যানুয়াল ফিক্সড কস্ট ইজ 22,500 টাকা। অ্যানুয়াল ফিক্সড কস্ট 22,500 টাকা, এটা বাৎসরিক খরচ, অ্যান্ড ভেরিয়েবল কস্ট পার ইউনিট 3 টাকা। ইনকাম স্টেটমেন্ট করতে গেলে আমাদের এগুলি লাগবে। তাহলে ভেরিয়েবল কস্ট পার ইউনিট কত? 3 টাকা। অ্যানুয়াল ইন্টারেস্ট চার্জ অন এ ডেট ক্যাপিটাল 80,000-এর উপরে 10% 8,000 টাকা। অ্যান্ড ফার্ম হ্যাজ এ 12% প্রিফার্ড স্টক আছে 40,000। 40,000 উপরে 12% 4 বরং 4800 টাকা প্রিফারেড ডিভিডেন্ড। এই অঙ্কে প্রিফারেড আছে, পূর্বের অঙ্কে 1 নম্বর অঙ্কে কিন্তু প্রিফারেড ছিল না। দ্য কোম্পানি কারেন্টলি হ্যাজ 2,000 শেয়ার অফ কমন স্টক। বর্তমানে কোম্পানির শেয়ার সংখ্যা 2,000, এখানে শেয়ারের সংখ্যাও দেওয়া আছে। অ্যাজুমিং দ্যাট দ্য কোম্পানি ইজ 40% ট্যাক্স ব্র্যাকেট, তাহলে ট্যাক্স দিতে হবে 40% আরে। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট দ্য ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ অ্যান্ড ডিগ্রি অফ টোটাল লিভারেজ। সেক্ষেত্রে দেখুন একটা রিকোয়ারমেন্টের ভিতরে 3টা রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছে, অর্থাৎ 1 নম্বরে 3টি রিকোয়ারমেন্ট একত্রে চাওয়া হয়েছে। তো 3টি লিভারেজ আমরা একত্রে অ্যান্সার দিতে গেলে প্রথমে এই ইনফরমেশন নিয়ে একটা ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে। তাহলে আসুন প্রথমে একটা ছক তৈরি করি ওয়ার্কিং হিসেবে। সেল হলো 10,000 ইউনিট, 7.5 টাকা গুণ করলে 75,000 টাকা। ভেরিয়েবল কস্ট 10,000 ইউনিট 3 টাকা গুণ করলে হয় 30,000 টাকা। 75,000 থেকে 30,000 বাদ দিলে 45,000 টাকা কন্ট্রিবিউশন। এখান থেকে ফিক্সড কস্ট 22,500 টাকা বাদ দিলাম, দিলে ইবিটি থাকলো 22,500 টাকা। এখান থেকে আবার ইন্টারেস্ট বাদ দেবো 80,000-এর উপরে 10% 8,000 টাকা। মাইনাস করার পরে ইবিটি হলো 14,500 টাকা। এই 14,500-এর উপরে ট্যাক্স গুণ করতে হবে 40%,
5,800 টাকা। এরপরে আসুন মাইনাস করার পরে ইএটি বের হয় 8,700 টাকা। এবার আসুন প্রিফারেড ডিভিডেন্ড। প্রিফারেড ডিভিডেন্ড 40,000 উপরে 12% প্রশ্নপত্রে দেওয়া ছিল। এখন বলা হয়েছিল 40,000 উপরে 12% প্রিফারেড স্টক। তাহলে 40,000 পরে 12% গুণ করলে আসে কত? 4800 টাকা। মাইনাস করার পরে অবশিষ্ট থাকে 3,900 টাকা। এটা হলো ইএসিএস, আর্নিং অ্যাভেলেবেল ফর কমন স্টক শেয়ার। এবার এটাকে ভাগ করতে হবে নাম্বার অফ শেয়ার দ্বারা। নাম্বার অফ শেয়ার প্রশ্নপত্রে সাপ্লাই দেওয়া ছিল 2000 দ্বারা 3,900কে ভাগ করলে হয় 1.95 টাকা পার শেয়ার। এটা হলো ইপিএস। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আসুন রিকোয়ারমেন্টে আমাদের প্রথমে বলা হয়েছে ক্যালকুলেট দ্য ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ, ডিগ্রি অফ ফিনান্সিয়াল লেভারেজ, ডিগ্রি অফ কম্বাইন্ড লেভারেজ। তাহলে একের এ প্রথমে ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ, এটা আমরা জানি, উই নো দ্যাট ডোলের সূত্র হলো কন্ট্রিবিউশন বাই ইবিআইটি। ইনকাম স্টেটমেন্টের ভিতরে কন্ট্রিবিউশন খুঁজতে হবে। এখানে দেখুন কন্ট্রিবিউশন আছে কত? 45,000 টাকা। এই 45,000কে ভাগ করতে হবে ইবিটি দ্বারা। তাহলে ইবিআইটি এখানে দেওয়া আছে কন্ট্রিবিউশন ভাগ ইবিআইটি। ইবিআইটি হচ্ছে 22,500 টাকা। 45,000 ডিভাইড বাই 22,500 ভাগ করলে আসে 2 টাইমস। এটাই আনসার। ঠিক আছে, এবার আসুন ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ। ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজের সূত্র আমরা জানি দুইটা। যদি প্রিফারেড শেয়ার থাকে তাহলে একটা হয়, আর প্রিফারেড না থাকলে আরেকটা বড় সূত্র দিতে হয়। যেহেতু এখানে প্রিফারেড শেয়ার আছে তাহলে এখানে বড় সূত্রটা ইউজ হবে। যেমন সূত্র হলো ইবিআইটি ডিভাইড বাই ইবিটি মাইনাস প্রিফারেড ডিভিডেন্ড ডিভাইড বাই 1 মাইনাস ট্যাক্স রেট। তাহলে প্রিফারেড ডিভিডেন্ড আমরা দেখেছি 4800 টাকা ছিল। তো প্রথম উপরে আমরা ইবিআইটি লিখলাম 22,500 আর ইবিটি 14,500 মাইনাস 4800 টাকা প্রিফারেড ডিভিডেন্ড ডিভাইড বাই 1 মাইনাস ট্যাক্স রেট। ট্যাক্স রেটটা দেওয়া ছিল 40%। 1 থেকে 0.40 বাদ দিলে থাকে 0.6। 0.6 দ্বারা 48কে প্রথমে ভাগ করবেন, তাহলে আসবে 8,000 টাকা। 14,500 থেকে 8,000 মাইনাস করার পরে থাকে 6,500 টাকা। উপরে 22,500কে 6,500 টাকা ভাগ করলে, এটা দ্বারা ভাগ করার পরে 3.46 টাইমস। এটি আনসার। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি প্রিফারেড ডিভিডেন্ড দেওয়া না থাকতো তাহলে আমাদের এই সূত্রটা 1 মাইনাস, এখানে যে মাইনাস করা হয়েছে মাইনাস প্রিফারেড ডিভিডেন্ড বাই 1 মাইনাস ট্যাক্স রেট, এই অংশটুকু আসতো না, শুধু প্রথম অংশটিকেই থাকতো ছোট সূত্র। তাহলে আসুন আমরা দুইটা অঙ্ক করলাম, একটা প্রিফারেড শেয়ার ছিল আর একটা প্রিফারেড শেয়ার ছিল না। প্রথমে এক নম্বরে ছিল না, 2 নম্বরে আমরা প্রিফারেড শেয়ার সহ এই অঙ্কটি করেছি। এবার আসুন ডিগ্রি অফ কম্বাইন্ড লিভারেজ বা টোটাল লিভারেজ। ডোল আর ডিএফএল গুণ করতে হবে। তাহলে উই নো দ্যাট, আমরা জানি কম্বাইন্ড লিভারেজ সমান ডোল ইন্টু ডিএফএল। ডোলের মান 2 টাইমস আর ডিএফএল হলো 3.46, গুণ করলে আসে 6.92 টাইমস। এটি হলো আনসার। শিক্ষার্থীগণ, তাহলে আমরা 1 নম্বর রিকোয়ারমেন্টের 3টি মান বের করে ফেলেছি। এবার আসুন 2 নম্বর রিকোয়ারমেন্টে কী বলে। ক্যালকুলেট দ্য আর্নিং পার শেয়ার, ইপিএস তৈরি করেন। অ্যান্ড ইফেক্ট অন দিস অ্যাক্ট কারেন্ট লেভেল সেল। সেক্ষেত্রে কারেন্ট লেভেল বলতে আমাদের বর্তমানে দেওয়া হয়েছে 10,000 ইউনিট সেল করা হয়েছে, এটি 12,000 ইউনিট সেল এবং 15,000 ইউনিট। তাহলে 10,000, 12,000 এবং 15,000 তিনটি লেভেলে আমাদের এখন ইনকাম স্টেটমেন্ট করতে হবে এবং ইপিএস বের করতে হবে সেখানে, এবং পাশাপাশি ইফেক্ট দেখাতে হবে, ইফেক্টটা ব্যাখ্যা করতে হবে। তাহলে আসুন আরেকটা ইনকাম স্টেটমেন্ট ছক তৈরি করি। প্রথমে এক্স হলো 10,000, 12,000 এবং জেড হলো 15,000। তাহলে এক্স ওয়াই জেড 10,000, 12,000, 15,000। সেল প্রাইস পার ইউনিট 7.5 টাকা। 7.5 টাকা দ্বারা 10,000কে গুণ করিলে 75,000 টাকা আসে। 12,000কে গুণ করলে 90,000 টাকা বের হয় এবং 15,000কে গুণ করলে 1,12,500 টাকা আসে। লেস ভেরিয়েবল কস্ট এট দ্য রেট অফ 3 টাকা। 3 টাকা গুণন 10,000, 30,000 টাকা। 3 টাকা গুণন 12, 3 বারং 36,000 টাকা এবং 3 পনেরো 45,000 টাকা। মাইনাস করার পরে যে ফলাফল আসে এটাকে বলা হয় কন্ট্রিবিউশন। তাহলে কন্ট্রিবিউশন 45,000, 54,000 এবং 67,500 টাকা। শিক্ষার্থীগণ, সেল থেকে ভেরিয়েবল কস্ট মাইনাস করলে কন্ট্রিবিউশন বের হয়। এবার আসেন এখান থেকে ফিক্সড কস্ট মাইনাস করতে হবে। ফিক্সড কস্ট প্রতি বছরে একই রকম ছিল 22,500 টাকা। ফিক্সড কস্ট এমন একটা ব্যয় যে প্রোডাকশন বাড়ালেও কখনো খরচ বাড়বে না বা প্রোডাকশন কমালেও কখনো খরচ কমবে না। ফিক্সড কস্ট মাইনাস করার পরে যে ফলাফল থাকে সেটার নাম হলো ইবিআইটি, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। এটা হলো ইবিআইটি। এবার আসেন এখান থেকে প্রথমে ইন্টারেস্ট বাদ দিতে হবে। ইন্টারেস্ট ধার করা টাকা ছিল 80,000, তার উপরে 10% হয় 8,000 টাকা। 8,000 টাকা প্রত্যেক ঘর থেকে মাইনাস করলাম। মাইনাস করার পরে আর্নিং আফটার ট্যাক্স
আচ্ছা, আর্নিং বিফোর ট্যাক্স হলো, অর্থাৎ সুদ বাদ দেওয়ার পরে যেটা হয় এটা হলো ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স। ইবিটির উপরে আবার ট্যাক্স প্রদান করতে হবে 40%। তাহলে 40% হবে প্রথমে 14,500 টাকার উপরে গুণ করলে আসে 5,800 টাকা। পরবর্তী 23,500-এর উপরে 40% গুণ করলে 9,400 টাকা আসে। লাস্ট 37,000-এর সাথে 40% গুণ করলে 14,800 টাকা বের হয়। এটি মাইনাস করার পরে আর্নিং আফটার ট্যাক্স হয়, যাকে সংক্ষিপ্ত বলা হয় ইএটি। আশা করি বুঝতে পারছেন। এবার আসুন ইএটির পরে বাদ দিতে হয় প্রিফারেড, যদি প্রিফারেড থাকে। তো এই অঙ্কে আমরা পড়ে দেখেছিলাম প্রশ্নে প্রিফারেড ছিল। যেহেতু প্রিফারেড ছিল 40,000-এর উপরে 12%, 4×48 টাকা। তো আমরা এটা মাইনাস করব, 4×48 টাকা বাদ দেওয়ার পরে যেটা থাকবে এটা হলো ইএসিএস, আর্নিং অ্যাভেলেবল ফর কমন স্ট্রাকচার। আশা করি বুঝতে পারছেন শিক্ষার্থীগণ। এবার আসুন ইএসিএস এর পরে নাম্বার অফ শেয়ার বসাবেন, নাম্বার অফ শেয়ার দ্বারা উপরে ইএসিএসকে ভাগ করবেন, তাহলে ইপিএস পাওয়া যাবে। দেখুন ইপিএস সমান সূত্র ইএসিএস ভাগ নাম্বার অফ শেয়ার এনএস। তাহলে ইএসিএস এর টাকা ছিল 3,900 টাকা, ভাগ করলাম 2,000 দ্বারা, ভাগ করলে 1 টাকা 95 পয়সা। পরের ঘরে আমাদের দ্বিতীয় ঘরে দেখা যাচ্ছে 9,300-কে 2,000 দ্বারা ভাগ করলে 60 টাকা 65 পয়সা, এবং লাস্ট কলামে 17,400-কে 2,000 দ্বারা ভাগ করলে 8 টাকা 70 পয়সা। এবার আসুন আমাদের ইপিএস বের হয়ে গেল, এখানে আমাদের আনসার হয়েছে। কিন্তু দ্বিতীয় প্রশ্নের সাথে আরেকটু বলা হয়েছিল যে ইফেক্ট অ্যান্ড ইফেক্ট অন দিস অ্যাক্ট অ্যাট কারেন্ট লেভেল, 12,000 লেভেল এবং 15,000 লেভেল। তো যেহেতু এখানে বিক্রয় বাড়ানো হয়েছে, তাহলে এর ইপিএসের উপরেও প্রভাব পড়বে, ইবিআইটির উপরেও প্রভাব পড়বে। আর এই প্রভাবগুলো অর্থাৎ এই ইফেক্টগুলো আমাদেরকে ব্যাখ্যা করে দেখাতে হবে। এর জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, 3টি ওয়ার্কিং করে নিতে হবে। এই 3টি ওয়ার্কিং পার্সেন্টেজ চেঞ্জ ইন সেল এটা লিখতে হবে, পার্সেন্টেজ চেঞ্জ ইন সেল, পার্সেন্টেজ চেঞ্জ ইন ইবিআইটি এবং পার্সেন্টেজ চেঞ্জ ইন ইপিএস। শিক্ষার্থীগণ দেখুন সেলসের পার্থক্য শতকরায় দেখাতে হবে। প্রথমে ছিল 10,000, পরে হয়েছে 12,000, তাহলে বৃদ্ধি পেয়েছে 2,000। তাহলে 12,000 মাইনাস 10,000, 2,000 বের হয়। ওই 2,000-কে বেস 10,000 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে ফলাফল বের হবে 20%, অর্থাৎ বিক্রয় বৃদ্ধি হয়েছে কত? 20%। যদি 10,000-এর উপরে 20% গুণ করা হয় তাহলে অবশ্যই 2,000 বের হয়। তো আমরা সেটা পার্সেন্টেজ বের করে নিলাম। কীভাবে বের করলাম সেক্ষেত্রে দেখুন, 12,000 মাইনাস 10,000 ডিভাইডেড বাই 10,000 ইন্টু 100, তাহলে ফলাফল 20%। ঠিক লাস্ট কলামে আসুন, 15,000 মাইনাস 10,000 বিয়োগ করার পরে থাকে কত? 5,000। ওই 5,000-কে আবার 10,000 দ্বারা ভাগ করেন, 100 দ্বারা গুণ করেন, দেখেন 50% ইনক্রিজ। তাহলে পার্সেন্টেজ চেঞ্জ ইন সেল 20% এবং 50%। শিক্ষার্থীগণ লিভারেজের প্রভাবে দেখা যায় বিক্রয় যদি 20% বাড়ানো হয় তাহলে ইবিআইটি তার দ্বিগুণ অথবা 3 গুণ বৃদ্ধি পেতে পারে। তো আমরা সেটাই প্রমাণ করব। বিক্রয় বাড়ানো হয়েছে 20% আর 50%। এবার আসুন পার্সেন্টেজ চেঞ্জ ইন ইবিআইটি, ইবিআইটির কত প্রভাব পড়েছে, কীভাবে বৃদ্ধি পেয়েছে দেখেন। ইবিআইটি প্রথমে ছিল 22,500 টাকা, পরে হয়েছে 31,500 টাকা। তাহলে 31,500 টাকা মাইনাস 22,500 টাকা বাদ দেওয়ার পরে যেটা থাকবে ওটাকে আবার 22,500 দ্বারা ভাগ করবেন এবং 100 দ্বারা গুণ করবেন, দেখবেন পার্সেন্টেজ আসবে 40%। আবারও বলি, প্রথমে 31,500 মাইনাস 22,500, তাহলে এখানে যেটা থাকে ওটাকে আবার ভাগ করবেন 22,500 দ্বারা, 22,500 দিয়ে ভাগ করলে ফলাফল আসবে এবং 100 দ্বারা গুণ করলে আসবে 40%। তাহলে দেখুন 20% বিক্রয় বৃদ্ধির ফলে ইবিআইটি বৃদ্ধি পেয়েছে 40%। লাস্ট কলামে আমরা দেখি ইবিআইটি প্রথমে ছিল 22,500, লাস্ট হয়েছে 45,000। 45,000 থেকে 22,500 মাইনাস করলে হয় ফলাফল থাকে 22,500, মানে 22,500 ডাবল হলো 45,000। তাহলে 22,500-কে আবার 22,500 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 100% হয়, অর্থাৎ এখানে ইবিআইটি কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 100%। সেক্ষেত্রে দেখুন কীভাবে আসছে বুঝতে পারছেন। আবারও দেখাই, প্রথমে লাস্ট কলামে ইবিআইটি 45,000 মাইনাস বেজ ইয়ারে কত ছিল? 22,500,
45 থেকে 22,500 বাদ দেওয়ার পরে অবশিষ্ট যে 22,500 থাকে ওটাকে আবার 22,500 দ্বারা অর্থাৎ বেস দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করতে হবে, তাহলে 100% বের হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে বিক্রয় যখন 50% বৃদ্ধি করা হয়েছে তখন ইবিআইটি বৃদ্ধি পেয়েছে 100%। অর্থাৎ লেভারেজের প্রভাবে দেখা যায় যে অধিক চাপে অল্প চাপে অধিক পানি ওঠা, অর্থাৎ যে মাত্র বিক্রয় বৃদ্ধি করা হলো 50% অথচ ইবিআইটি বেড়ে গেল 100%। তো এই জন্য মার্কেটিংয়ের কাজে সবসময় বিক্রয়কে বেশি প্রাধান্য দেওয়া হয়। বিক্রয় যদি আমরা 10% বাড়াই তাহলে আমাদের ইপিএস তার 4 গুণ বেড়ে যায়, ইবিআইটি তার দ্বিগুণ বেড়ে যায়, এভাবে আর কি। তো আসুন পরে আরেকটা পার্সেন্টেজ দেখাই, পার্সেন্টেজ চেঞ্জ ইন ইপিএস। ঠিক আছে, দেখুন ইপিএস প্রথম বছরে ছিল 1 টাকা 95 পয়সা, দ্বিতীয় বছরে এটা হয়েছে 4 টাকা 65 পয়সা, দ্বিতীয় বছর না, এটা হচ্ছে দ্বিতীয় লেভেলে, আর লাস্ট কলামে হয়েছে 8 টাকা 70 পয়সা। দেখুন বিক্রয় বৃদ্ধির সাথে সাথে ইপিএস কত বৃদ্ধি পেয়েছে, এটাকে আমরা পার্সেন্টেজ বানাবো। তাহলে একটু খেয়াল করুন, প্রথমে আমরা দ্বিতীয় কলামে 4 টাকা 65 পয়সা থেকে 1 টাকা 95 পয়সা মাইনাস করলাম। মাইনাস করার পরে যে ফলাফল আসবে ওটাকে আবার ভাগ করবেন 1.95 দ্বারা, অর্থাৎ 1 টাকা 95 পয়সা দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ করবেন, তাহলে আসবে 138%। দেখুন তাহলে আমরা ইপিএস পেয়েছি 138% বৃদ্ধি দেখা যাচ্ছে, 20% মাত্র বিক্রয় বৃদ্ধি করলাম অথচ আর্নিং পার শেয়ার বেড়ে গেল 138%। লাস্ট কলামে আসুন, আমাদের ইপিএস হয়েছে 8 টাকা 70 পয়সা, 8 টাকা 70 পয়সা থেকে 1 টাকা 95 পয়সা বাদ দিলে যা অবশিষ্ট থাকে সেটাকে 1 টাকা 95 পয়সা দ্বারা আবার ভাগ করতে হবে, ভাগ করে 100 দ্বারা গুণ করলে 346%, অর্থাৎ 346% বৃদ্ধি পেয়েছে ইপিএস, যেখানে মাত্র আমরা বিক্রয় বৃদ্ধি করেছি 50%। সেক্ষেত্রে আশা করি বুঝতে পারছেন। এবার আসুন এই পার্সেন্টেজগুলো যে বৃদ্ধি পেয়েছে এটা আমাদের ব্যাখ্যা করে দেখাতে হবে, তাহলে ইফেক্টটা কমপ্লিট হবে। আসুন এরপরে আমরা জানি সবসময় ডিগ্রি অফ অপারেটিং লেভারেজের প্রভাব পড়ে ইবিআইটির উপরে, তাই আমরা লিখেছি ইফেক্ট অফ ডোল অন ইবিআইটি, আর ইফেক্ট অফ ডিএফএল অন ইপিএস, অর্থাৎ ডিএফএল এর প্রভাব সবসময় ইপিএস এর উপরে পড়ে, আর ডিটিএল এর প্রভাব সবসময় ইপিএস এর উপরে পড়ে, অর্থাৎ দুইটার প্রভাব ইপিএস এর উপরে পড়ে আর একটার প্রভাব ইবিআইটির উপরে পড়ে। তো আমরা ব্যাখ্যাটা করে দেখুন, খুব সহজভাবে বোঝাই দিই। সিন্স দ্য ডোল ইজ 2 টাইমস, সেক্ষেত্রে দেখুন 2 টাইমস পেয়েছি কোথায়, প্রথম রিকোয়ারমেন্টে আসুন, এখানে দেখেন ডোল আছে 2 টাইমস। যেহেতু ডোল হয়েছে 2 টাইমস তাহলে ইবিআইটি দ্বিগুণ বাড়বে। ইনক্রিজ ইন সেল, সেল বৃদ্ধি করা হয়েছে কত, 20%, দ্বিতীয় কলামে 20%। এটাকে সো দ্য রিজাল্টেড 20% ইন্টু 2 টাইমস, গুণ করলে হয় 40% ইনক্রিজ ইন ইবিআইটি। দেখুন তো 40% ইনক্রিজ ইন ইবিআইটি মিলেছে কিনা, এই দেখুন যখনই 20% আমরা বৃদ্ধি করেছি বিক্রয় তখনই আমাদের ইবিআইটি বেড়েছে 40%। সেমভাবে when increase of sale 50%, so resulted 50% গুণন 2, অর্থাৎ 50 গুণে 100% ইনক্রিজ ইন ইবিআইটি। দেখুন ইবিআইটি 100% বেড়ে গেছে। তাহলে ডোলের প্রভাব ইবিআইটির উপরে আমরা ব্যাখ্যা করলাম এবং সেটা মিলিয়ে দেওয়া হলো। দ্বিতীয়টা আসুন ডিএফএল এর প্রভাব ইপিএস এর উপরে। দেখুন ডিএফএল ছিল আমাদের 3.46 টাইমস, তো আমরা লিখলাম সিন্স দ্য ডিএফএল ইজ 3.46 টাইমস, ইনক্রিজ ইন ইবিআইটি 40%, সো রেজাল্টেড 40 ইন্টু 3.46 গুণ করলে আসে 138% ইনক্রিজ ইন ইপিএস। তাহলে আসুন এখানে আমরা দেখলাম 40% ইবিআইটি বেড়েছে, তার সাথে 3.46 গুণ করার পরে 138% ইনক্রিজ ইন ইপিএস হয়েছে। লাস্ট আরেকটা দেখুন ইনক্রিজ ইন ইবিআইটি 100%, মানে পরের কলামটা যেটা বললাম, তো ইনক্রিজ ইন ইবিআইটি 100%, সো রেজাল্টেড 100 গুণন 3.46 গুণ করলে হয় 346% ইনক্রিজ ইন ইপিএস। দেখুন ছকের মধ্যে আমাদের ইনক্রিজ ইন ইপিএস হয়েছিল 346%। তাহলে আমরা ইপিএস এর প্রভাবটা দেখালাম, ডিএফএল এর প্রভাব ইপিএস এর উপরে। এবার শুন ডিটিএল, তাহলে ডিটিএল কত টাইমস আমরা আবারও দেখে আসি আগের রিকোয়ারমেন্ট। ডিটিএল হলো 6.92 টাইমস, সিন্স দ্য ডিটিএল 6.92 টাইমস, ইনক্রিজ ইন সেল সরাসরি সেল থেকে আসতে হবে,
20%। সো রেজাল্টেড 20% ইন্টু 6.92 গুণ করলে 138% ইনক্রিজ ইন ইপিএস। অবশ্যই আমরা বিক্রয় বৃদ্ধি করেছিলাম কত 20%, আর ইপিএস বেড়েছে কত 138%। তাহলে ডিটিএল সেলের সাথে গুণ করতে হয় ডিগ্রি অফ টোটাল লিভারেজ বা কম্বাইন্ড লিভারেজ, গুণ করার পরে এই 138% ইপিএস বৃদ্ধি পেয়েছে। ঠিক একইভাবে ইনক্রিজ ইন সেল 50%। সো রেজাল্টেড 50 গুণন 6.92 গুণ করলে 346% ইনক্রিজ ইন ইপিএস। সেক্ষেত্রে দেখুন তাহলে আমাদের এই 346%-এর সাথে মিলিয়ে দিলাম। তার মানে আশা করি আপনারা বুঝতে পারছেন যে ডোলের প্রভাব কী। যখন ইফেক্ট চাই তখন এই ব্যাখ্যাটা লিখতে হয়। খুব সহজভাবে আমি এখানে উপস্থাপন করেছি, আপনারা 2 বার লিখলে আশা করি আপনারা ইনশাল্লাহ এটা আয়ত্ত করতে পারবেন। সেহেতুগণ এবার আসুন এই ফর্মেটে যতগুলো অঙ্ক আছে, তো আমরা 2টা অঙ্ক সমাধান করলাম, আর এই অঙ্কগুলি আপনারা বাসায় একটু প্র্যাকটিস করবেন। আশা করি ইনশাল্লাহ আপনারা এগুলো আয়ত্ত করতে পারবেন, খুব সহজে পারবেন, কারণ সব একই অঙ্ক। দেখুন এখানেও সেভাবে দেওয়া হয়েছে ব্যাখ্যা করে। তো এগুলো আজকের ক্লাসে আমরা আপনাদেরকে পড়া দিলাম। এগুলো কমপ্লিট করে তারপরে আগামী ক্লাসে আমরা 2 নম্বর ফর্মেটটা শুরু করব। তো 1 নম্বর ফর্মেট থেকে বিগত সালে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আমি এখানে দিয়েছি। দেখুন ইজি প্লাস হ্যান্ডআউটটা সংগ্রহ করে এই অঙ্কগুলো প্র্যাকটিস করবেন। যেমন 17 সালে এই অঙ্কটি এসেছে এমবিএ ফাইনাল ইয়ারে, দেখুন। আর এরপরে এখান থেকে 17 সালে আসছে, তো এটা করবেন। আর এরপরে আগামী দিন আমরা 2 নম্বর ফর্মেটটা করব। 2 নম্বর ফর্মেট থেকেও বোর্ডে প্রশ্ন আসছে। সেক্ষেত্রে তাহলে অনেক বড় ক্লাস হয়েছে। আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।